হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার 20, সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার্স। অধ্যায় 20, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ। As the Constitution of India provides for a parliamentary system of government modelled on the British pattern, the Council of Ministers headed by the Prime Minister is the real executive authority is our politico-administrative system. যেহেতু ভারতের সংবিধান ব্রিটিশ প্যাটার্নের উপর ভিত্তি করে একটি সংসদীয় সরকার ব্যবস্থার ব্যবস্থা করে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ হল প্রকৃত নির্বাহী কর্তৃপক্ষ আমাদের রাজনৈতিক প্রশাসনিক ব্যবস্থা। The principles of parliamentary system of government are not detailed in the constitution, but two articles, 74 and 75, deal with them in a broad, sketchy and general manner. Article 74 deals with the status of the Council of Ministers, while Article 75 deals with the appointment, tenure, responsibility, qualification, oath and salaries and allowances of the ministers. সংসদীয় সরকার ব্যবস্থার নীতিগুলি সংবিধানে বিশদ বিবরণ নেই, তবে দুটি অনুচ্ছেদ 74 এবং 75 তাদের সাথে একটি বিস্তৃত, রেখাচিত্রপূর্ণ এবং সাধারণ পদ্ধতিতে মোকাবেলা করে। অনুচ্ছেদ 74 মন্ত্রী পরিষদের মর্যাদা নিয়ে এবং 75 অনুচ্ছেদে মন্ত্রীদের নিয়োগ, মেয়াদ, দায়িত্ব, যোগ্যতা, শপথ এবং বেতন এবং ভাতা সংক্রান্ত বিষয় রয়েছে। কনস্টিটিউশনাল প্রভিশনস, সাংবিধানিক বিধান। আর্টিকেল 74, কাউন্সিল অফ মিনিস্টার্স টু এইড অ্যান্ড অ্যাডভাইজ প্রেসিডেন্ট। অনুচ্ছেদ 74, রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রী পরিষদ। There shall be a council of ministers with the prime minister at the head to aid and advise the president, who shall, in the exercise of his functions, act in accordance with such advice. However, the president may require the council of ministers to reconsider such advice, and the president shall act in accordance with the advice tendered after such reconsideration. রাষ্ট্রপতিকে সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সাথে একটি মন্ত্রিপরিষদ থাকবে, যারা তার কার্যাবলীর অনুশীলনে এই ধরনের পরামর্শ অনুযায়ী কাজ করবে। যাই হোক, রাষ্ট্রপতি এই ধরনের পরামর্শ পুনর্বিবেচনার জন্য মন্ত্রী পরিষদকে অনুরোধ করতে পারেন এবং রাষ্ট্রপতি এই ধরনের পুনর্বিবেচনার পরে প্রদত্ত পরামর্শ অনুযায়ী কাজ করবেন। 2. The advice tendered by ministers to the president shall not be inquired into in any court. রাষ্ট্রপতির কাছে মন্ত্রীদের দ্বারা প্রদত্ত পরামর্শ কোন আদালতে জিজ্ঞাসাবাদ করা হবে না। আর্টিকেল 75, আদার প্রভিশনস অ্যাজ টু মিনিস্টার্স। অনুচ্ছেদ 75, মন্ত্রীদের জন্য অন্যান্য বিধান। The prime minister shall be appointed by the president and the other ministers shall be appointed by the president on the advice of the prime minister. প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন এবং অন্যান্য মন্ত্রীরা প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। 2. The total number of ministers, including the prime minister, in the council of ministers shall not exceed 15% of the total strength of the Lok Sabha. This provision was added by the Noer Act Amendment Act of 2003. মন্ত্রী পরিষদে প্রধানমন্ত্রী সহ মোট মন্ত্রীর সংখ্যা লোকসভার মোট শক্তির 15% এর বেশি হবে না। এই বিধানটি 2003 সালের 91তম সংশোধনী আইন দ্বারা যুক্ত করা হয়েছিল। 3. A member of either house of parliament belonging to any political party who is disqualified on the ground of defection shall also be disqualified to be appointed as a minister. This provision was also added by the Noer Act Amendment Act of 2003. দলত্যাগের কারণে অযোগ্য ঘোষিত কোনো রাজনৈতিক দলের সংসদের উভয় কক্ষের একজন সদস্য মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার অযোগ্য হবেন। এই বিধানটি 2003 সালের 91তম সংশোধনী আইন দ্বারাও যুক্ত করা হয়েছিল। 4. The ministers shall hold office during the pleasure of the president. রাষ্ট্রপতির সন্তুষ্টির সময় মন্ত্রীরা পদে অধিষ্ঠিত হবেন। 5. The council of ministers shall be collectively responsible to the Lok Sabha. মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে লোকসভার কাছে দায়ী থাকবে। 6. The president shall administer the oaths of office and secrecy to a minister.
রাষ্ট্রপতি একজন মন্ত্রীকে পদ ও গোপনীয়তার শপথ করাবেন। 7. A minister who is not a member of the parliament either house for any period of 6 consecutive months shall cease to be a minister. একজন মন্ত্রী যিনি একটানা 6 মাস সংসদের কোনো কক্ষের সদস্য নন, তিনি মন্ত্রী পদ থেকে বিলুপ্ত হবেন। আর্টিকেল 77 কন্ডাক্ট অফ বিজনেস অফ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অনুচ্ছেদ 77 ভারত সরকারের ব্যবসা পরিচালনা। 1. All executive action of the government of India shall be expressed to be taken in the name of the President. ভারত সরকারের সমস্ত কার্যনির্বাহী পদক্ষেপ রাষ্ট্রপতির নামে নেওয়া হবে বলে প্রকাশ করা হবে। 2. Orders and other instruments made and executed in the name of the President shall be authenticated in such manner as may be specified in rules to be made by the President. Further, the validity of an order or instrument which is so authenticated shall not be called in question on the ground that it is not an order or instrument made or executed by the President. রাষ্ট্রপতির নামে প্রণীত এবং কার্যকর করা আদেশ এবং অন্যান্য উপকরণগুলি রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত নিয়মে নির্দিষ্ট করা হবে এমন পদ্ধতিতে প্রমাণীকরণ করা হবে। অধিকন্তু কোনো আদেশ বা দলিলের বৈধতা যা এত প্রমাণিত হয় তা এই কারণে প্রশ্নবিদ্ধ হবে না যে এটি রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বা সম্পাদিত কোনো আদেশ বা দলিল নয়। 3. The President shall make rules for the more convenient transaction of the business of the Government of India, and for the allocation among ministers of the said business. রাষ্ট্রপতি ভারত সরকারের ব্যবসার আরও সুবিধাজনক লেনদেনের জন্য এবং উল্লিখিত ব্যবসার মন্ত্রীদের মধ্যে বরাদ্দের জন্য নিয়ম তৈরি করবেন। আর্টিকেল 78 ডিউটিস অফ প্রাইম মিনিস্টার। অনুচ্ছেদ 78 প্রধানমন্ত্রীর দায়িত্ব। ইট শল বি দি ডিউটি অফ দি প্রাইম মিনিস্টার। এটা প্রধানমন্ত্রীর দায়িত্ব হবে। 1. To communicate to the President all decisions of the Council of Ministers relating to the administration of the affairs of the Union and proposals for legislation. রাষ্ট্রপতির কাছে ইউনিয়ন বিষয়ক প্রশাসনিক মন্ত্রিপরিষদের সমস্ত সিদ্ধান্ত এবং আইন প্রণয়নের প্রস্তাবনা সম্পর্কে অবহিত করা। 2. To furnish such information relating to the administration of the affairs of the Union and proposals for legislation as the President may call for. ইউনিয়নের বিষয়গুলির প্রশাসন সম্পর্কিত এই ধরনের তথ্য এবং রাষ্ট্রপতি যেভাবে আহ্বান করতে পারেন আইন প্রণয়নের প্রস্তাবনা প্রদান করা। 3. If the President so requires to submit for the consideration of the Council of Ministers any matter on which a decision has been taken by a minister but which has not been considered by the Council. রাষ্ট্রপতির যদি প্রয়োজন হয় তাহলে মন্ত্রী পরিষদের বিবেচনার জন্য পেশ করতে হবে এমন কোনো বিষয় যার ওপর কোনো মন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু যা কাউন্সিল বিবেচনা করেনি। আর্টিকেল 88 রাইটস অফ মিনিস্টার্স অ্যাজ রেসপেক্টস দি হাউজেস। অনুচ্ছেদ 88 মন্ত্রীদের অধিকার গৃহকে সম্মান করে। এভরি মিনিস্টার শল হ্যাভ দি রাইট টু স্পিক অ্যান্ড টেক পার্ট ইন দি প্রসিডিংস অফ এইদার হাউস, এনি জয়েন্ট সিটিং অফ দি হাউজেস অ্যান্ড এনি কমিটি অফ পার্লামেন্ট অফ হুইচ হি মে বি নামেড এ মেম্বার। বাট হি শল নট বি এন্টাইটেলড টু ভোট। প্রতিটি মন্ত্রীর যে কোনো হাউসের যে কোনো যৌথ অধিবেশন এবং সংসদের যে কোনো কমিটির সদস্য হিসেবে তাকে বলা যেতে পারে, এর কার্যধারায় কথা বলার এবং অংশ নেওয়ার অধিকার থাকবে, তবে তিনি ভোট দেওয়ার অধিকারী হবেন না। নেচার অফ অ্যাডভিস বাই মিনিস্টার্স। মন্ত্রীদের পরামর্শের প্রকৃতি। আর্টিকেল 74 provides for a council of ministers with the prime minister at the head to aid and advise the president in the exercise of his functions. The 42 and 44 constitutional amendment acts have made the advice binding on the president. Further, the nature of advice tendered by ministers to the president cannot be inquired by any court. This provision emphasizes the intimate and the confidential relationship between the President and the ministers. অনুচ্ছেদ 74 রাষ্ট্রপতিকে তার কার্যাবলী অনুশীলনে সহায়তা এবং পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সাথে একটি মন্ত্রী পরিষদের ব্যবস্থা করে। 42তম এবং 44তম সাংবিধানিক সংশোধনী আইনগুলি রাষ্ট্রপতির জন্য পরামর্শকে বাধ্যতামূলক করেছে। তদুপরি রাষ্ট্রপতির কাছে মন্ত্রীদের দ্বারা প্রদত্ত পরামর্শের প্রকৃতি কোনো আদালত জিজ্ঞাসাবাদ করতে পারে না। এই বিধানটি রাষ্ট্রপতি এবং মন্ত্রীদের মধ্যে অন্তরঙ্গ এবং গোপনীয় সম্পর্কের উপর জোর দেয়।
In 1971, the Supreme Court held that, even after the dissolution of the Lok Sabha, the Council of Ministers does not cease to hold office. Article 74 is mandatory and, therefore, the President cannot exercise the executive power without the aid and advice of the Council of Ministers. Any exercise of executive power without the aid and advice will be unconstitutional as being violative of Article 74. Again in 1974, the court held that, wherever the Constitution requires the satisfaction of the President, the satisfaction is not the personal satisfaction of the President but it is the satisfaction of the Council of Ministers with whose aid and on whose advice the President exercises his powers and functions. 1971 সালে সুপ্রিম কোর্ট বলেছিল যে, লোকসভা ভেঙে যাওয়ার পরেও মন্ত্রী পরিষদ অফিসে থাকা বন্ধ করে না। অনুচ্ছেদ ৭৪ বাধ্যতামূলক এবং তাই, মন্ত্রী পরিষদের সহায়তা ও পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি নির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না। সহায়তা ও পরামর্শ ছাড়া নির্বাহী ক্ষমতার যে কোনো প্রয়োগ ৭৪ অনুচ্ছেদের লঙ্ঘন বলে অসাংবিধানিক হবে। আবার 1974 সালে আদালত বলেছিল যে, সংবিধানে যেখানে রাষ্ট্রপতির সন্তুষ্টি প্রয়োজন সেখানে সন্তুষ্টি রাষ্ট্রপতির ব্যক্তিগত সন্তুষ্টি নয় বরং এটি মন্ত্রী পরিষদের সন্তুষ্টি যার সাহায্যে এবং যার পরামর্শে রাষ্ট্রপতি তার সন্তুষ্টি প্রয়োগ করেন। ক্ষমতা এবং ফাংশন। অ্যাপয়েন্টমেন্ট অফ মিনিস্টার্স। মন্ত্রীদের নিয়োগ। দি প্রাইম মিনিস্টার ইজ অ্যাপয়েন্টেড বাই দি প্রেসিডেন্ট, while the other ministers are appointed by the President on the advice of the Prime Minister. This means that the President can appoint only those persons as ministers who are recommended by the Prime Minister. প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন, অন্য মন্ত্রীরা প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। এর অর্থ হল, রাষ্ট্রপতি শুধুমাত্র প্রধানমন্ত্রীর সুপারিশপ্রাপ্ত ব্যক্তিদের মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারেন। Usually, the members of parliament, either Lok Sabha or Rajya Sabha, are appointed as ministers. A person who is not a member of either house of parliament can also be appointed as a minister. But, within 6 months, he must become a member either by election or by nomination of either house of parliament, otherwise, he ceases to be a minister. সাধারণত লোকসভা বা রাজ্যসভার সংসদ সদস্যরা মন্ত্রী হিসাবে নিযুক্ত হন। সংসদের যে কোনো কক্ষের সদস্য নন এমন ব্যক্তিও মন্ত্রী হিসেবে নিয়োগ পেতে পারেন। তবে 6 মাসের মধ্যে তাকে অবশ্যই সংসদের যে কোনো কক্ষের সদস্য হতে হবে, হয়তো নির্বাচনের মাধ্যমে বা মনোনয়নের মাধ্যমে, অন্যথায় তিনি মন্ত্রীর পদ থেকে বিরত থাকবেন। A minister who is a member of one house of parliament has the right to speak and to take part in the proceedings of the other house also, but he can vote only in the house of which he is a member. একজন মন্ত্রী যে সংসদের এক কক্ষের সদস্য তারও কথা বলার এবং অন্য কক্ষের কার্যধারায় অংশ নেওয়ার অধিকার রয়েছে, তবে তিনি কেবল সেই হাউজে ভোট দিতে পারেন যেটির তিনি সদস্য। ওয়েথ অ্যান্ড স্যালারি অফ মিনিস্টার্স। মন্ত্রীদের শপথ ও বেতন। Before a minister enters upon his office, the President administers to him the oaths of office and secrecy. In his oath of office, the minister swears. একজন মন্ত্রী তার অফিসে প্রবেশের আগে রাষ্ট্রপতি তাকে অফিস এবং গোপনীয়তার শপথ করান। তার শপথে, মন্ত্রী শপথ নেন। 1. To bear true faith and allegiance to the Constitution of India. ভারতের সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করা। 2. To uphold the sovereignty and integrity of India. ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা সমুন্নত রাখা। 3. To faithfully and conscientiously discharge the duties of his office and তার অফিসের দায়িত্ব বিশ্বস্তভাবে এবং সততার সাথে পালন করা এবং 4. To do right to all manner of people in accordance with the Constitution and the law, without fear or favor, affection or ill will. ভয় বা অনুগ্রহ, স্নেহ বা অস্বাভাবিক ইচ্ছা ছাড়াই সংবিধান ও আইন অনুসারে সকল প্রকার মানুষের অধিকার করা। In his oath of secrecy, the minister swears that he will not directly or indirectly communicate or reveal to any person any matter that is brought under his consideration or becomes known to him as a union minister except as may be required for the due discharge of his duties as such minister.
তার গোপনীয়তার শপথে মন্ত্রী শপথ করেন যে তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিদের সাথে যোগাযোগ করবেন না বা প্রকাশ করবেন না এমন কোনো বিষয় যা তার বিবেচনার অধীনে আনা হয়েছে বা তাকে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে পরিচিত করা হয়েছে ব্যতীত যে কারণে প্রয়োজন হবে। মন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালন। In 1990, the oath by Devi Lal as Deputy Prime Minister was challenged as being unconstitutional as the Constitution provides only for the Prime Minister and Ministers. The Supreme Court upheld the oath as valid and stated that describing a person as Deputy Prime Minister is descriptive only and such description does not confer on him any powers of Prime Minister. It ruled that the description of a minister as Deputy Prime Minister or any other type of minister such as Minister of State or Deputy Minister of which there is no mention in the Constitution does not vitiate the oath taken by him so long as the substantive part of the oath is correct. 1990 সালে উপ-প্রধানমন্ত্রী হিসাবে দেবীলালের শপথকে অসাংবিধানিক বলে চ্যালেঞ্জ করা হয়েছিল কারণ সংবিধান শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের জন্য প্রদান করে। সুপ্রিম কোর্ট শপথটিকে বৈধ বলে বহাল রেখেছে এবং বলেছে যে একজন ব্যক্তিকে উপ-প্রধানমন্ত্রী হিসেবে বর্ণনা করা শুধুমাত্র বর্ণনামূলক এবং এই ধরনের বর্ণনা তাকে প্রধানমন্ত্রীর কোনো ক্ষমতা প্রদান করে না। এতে বলা হয়েছে যে উপপ্রধানমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী যেমন প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে সংবিধানে কোনো উল্লেখ নেই এমন কোনো মন্ত্রীর বর্ণনা তার শপথকে লঙ্ঘন করে না যতক্ষণ না এর মূল অংশ। শপথ সঠিক। The salaries and allowances of ministers are determined by Parliament from time to time. 2 A minister gets the salary and allowances that are payable to a member of Parliament. মন্ত্রীদের বেতন ভাতা সময় সময় সংসদ দ্বারা নির্ধারিত হয়। 2 একজন মন্ত্রী সংসদ সদস্যের জন্য প্রদেয় বেতন ভাতা পান। Additionally, he gets a sumptuary allowance according to his rank, free accommodation, travelling allowance, medical facilities, etc. উপরন্তু তিনি একটি অতিরিক্ত ভাতা তার পদমর্যাদা অনুযায়ী বিনামূল্যে বাসস্থান, ভ্রমণ ভাতা, চিকিৎসা সুবিধা ইত্যাদি পান। In 2001, the sumptuary allowance for the Prime Minister was raised from 1,500 rupee to 3,000 rupee per month each, for a cabinet minister from 1,000 rupee to 2,000 rupee per month each, for a minister of state from 500 rupee to 1,000 rupee per month each and for a deputy minister from 300 rupee to 600 rupee per month each. 2001 সালে প্রধানমন্ত্রীর জন্য ভাতা প্রতি মাসে 1,500 রুপি থেকে বাড়িয়ে 3,000 রুপি করা হয়েছিল, একজন ক্যাবিনেট মন্ত্রীর জন্য প্রতি মাসে 1,000 রুপি থেকে 2,000 রুপি পর্যন্ত, একজন প্রতিমন্ত্রীর জন্য 500 রুপি থেকে 1,000 রুপি প্রতি মাসে এবং একজনের জন্য প্রতি মাসে 300 রুপি থেকে 600 রুপি পর্যন্ত উপমন্ত্রী। রেসপন্সিবিলিটি অফ মিনিস্টার্স। মন্ত্রীদের দায়িত্ব। কলেকটিভ রেসপন্সিবিলিটি। সম্মিলিত দায়িত্ব। The fundamental principle underlying the working of parliamentary system of government is the principle of collective responsibility. সংসদীয় শাসন ব্যবস্থার কাজকর্মের অন্তর্নিহিত মৌলিক নীতি হল যৌথ দায়িত্বের নীতি। আর্টিকেল 75 clearly states that the Council of Ministers is collectively responsible to the Lok Sabha. This means that all the ministers on joint responsibility to the Lok Sabha for all their acts of omission and commission. They work as a team and swim or sink together. When the Lok Sabha passes a no confidence motion against the Council of Ministers, all the ministers have to resign including those ministers who are from the Rajya Sabha. অনুচ্ছেদ 75 স্পষ্টভাবে বলে যে মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে লোকসভার কাছে দায়বদ্ধ। এর মানে হল যে সমস্ত মন্ত্রীরা লোকসভার কাছে তাদের বাদ দেওয়া এবং কমিশনের সমস্ত কাজের জন্য যৌথ দায়িত্বের মালিক। তারা একটি দল হিসাবে কাজ করে এবং একসাথে সাঁতার কাটে বা ডুবে যায়। লোকসভা যখন মন্ত্রী পরিষদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ করে, তখন রাজ্যসভার মন্ত্রীদের সহ সমস্ত মন্ত্রীদের পদত্যাগ করতে হবে। Alternatively, the Council of Ministers can advise the President to dissolve the Lok Sabha on the ground that the House does not represent the views of the electorate faithfully and call for fresh elections. The President may not oblige the Council of Ministers that has lost the confidence of the Lok Sabha.
বিকল্পভাবে, মন্ত্রী পরিষদ রাষ্ট্রপতিকে লোকসভা ভেঙে দেওয়ার পরামর্শ দিতে পারে যে হাউসটি ভোটারদের মতামতকে বিশ্বস্তভাবে উপস্থাপন করে না এবং নতুন নির্বাচনের আহ্বান জানায়। লোকসভার আস্থা হারিয়েছে এমন মন্ত্রী পরিষদকে রাষ্ট্রপতি বাধ্য করতে পারেন না। The principle of collective responsibility also means that the cabinet decisions bind all cabinet ministers and other ministers even if they differed in the cabinet meeting. It is the duty of every minister to stand by cabinet decisions and support them both within and outside the parliament. If any minister disagrees with a cabinet decision and is not prepared to defend it, he must resign. সম্মিলিত দায়িত্বের নীতির অর্থ হল মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি সমস্ত মন্ত্রিপরিষদ মন্ত্রীদের এবং অন্যান্য মন্ত্রীদের আবদ্ধ করে, এমনকি যদি তারা মন্ত্রিসভার বৈঠকে ভিন্ন হয়। মন্ত্রিসভার সিদ্ধান্তের পাশে থাকা এবং সংসদের ভিতরে এবং বাইরে তাদের সমর্থন করা প্রত্যেক মন্ত্রীর কর্তব্য। কোনো মন্ত্রী মন্ত্রিসভার সিদ্ধান্তের সঙ্গে একমত না হলে এবং তা রক্ষা করতে প্রস্তুত না হলে তাকে পদত্যাগ করতে হবে। Several ministers have resigned in the past owing to their difference with the cabinet. For example, Dr. B.R. Ambedkar resigned because of his difference with his colleagues on the Hindu Code Bill in 1953. C.D. Deshmukh resigned due to his difference on the policy of reorganization of states. Arif Mohammed resigned due to his opposition to the Muslim Women Protection of Rights on Divorce Act 1986. মন্ত্রিসভার সঙ্গে মতবিরোধের কারণে অতীতে বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেছেন। উদাহরণস্বরূপ, ড. বি. আর 1953 সালে হিন্দু কোড বিল নিয়ে তার সহকর্মীদের সাথে মতবিরোধের কারণে আম্বেদকর পদত্যাগ করেন। সি.ডি. রাজ্যগুলির পুনর্গঠন নীতি নিয়ে মতপার্থক্যের কারণে দেশমুখ পদত্যাগ করেন। আরিফ মোহাম্মদ মুসলিম নারী তালাকের অধিকার সুরক্ষা আইন 1986 এর বিরোধিতার কারণে পদত্যাগ করেছিলেন। ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি, ব্যক্তিগত দায়িত্ব। আর্টিকেল 75 also contains the principle of individual responsibility. It states that the ministers hold office during the pleasure of the president, which means that the president can remove a minister even at a time when the council of ministers enjoy the confidence of the Lok Sabha. However, the president removes a minister only on the advice of the prime minister. In case of a difference of opinion or dissatisfaction with the performance of a minister, the prime minister can ask him to resign or advise the president to dismiss him. By exercising this power, the prime minister can ensure the realization of the rule of collective responsibility. In this context, Dr. B.R. Ambedkar observed, অনুচ্ছেদ 75 এ ব্যক্তিগত দায়িত্বের নীতিও রয়েছে। এতে বলা হয়েছে যে রাষ্ট্রপতির খুশির সময় মন্ত্রীরা পদে অধিষ্ঠিত হন, যার অর্থ রাষ্ট্রপতি এমন সময়ও একজন মন্ত্রীকে অপসারণ করতে পারেন যখন মন্ত্রী পরিষদ লোকসভার আস্থা উপভোগ করে। তবে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি একজন মন্ত্রীকে অপসারণ করেন। কোনো মন্ত্রীর কর্মক্ষমতা নিয়ে মতভেদ বা অসন্তোষ হলে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করতে বলতে পারেন বা তাকে বরখাস্ত করার জন্য রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন। এই ক্ষমতা প্রয়োগ করে প্রধানমন্ত্রী সম্মিলিত দায়িত্বের শাসনের আদায় নিশ্চিত করতে পারেন। এ প্রসঙ্গে ড. বি. আর. আম্বেদকর লক্ষ্য করেছেন, collective responsibility can be achieved only through the instrumentality of the prime minister. Therefore, unless and until we create that office and endow that office with statutory authority to nominate and dismiss ministers, there can be no collective responsibility. সম্মিলিত দায়িত্ব শুধুমাত্র প্রধানমন্ত্রীর ভূমিকার মাধ্যমে অর্জন করা যেতে পারে। অতএব, যতক্ষণ না আমরা সেই কার্যালয় তৈরি করি এবং মন্ত্রীদের মনোনীত ও বরখাস্ত করার বিধিবদ্ধ কর্তৃত্ব দিয়ে সেই দপ্তরকে অনুমোদন না করি, ততক্ষণ পর্যন্ত কোনো সম্মিলিত দায়িত্ব থাকতে পারে না। নো লিগাল রেসপন্সিবিলিটি, কোনো আইনি দায়িত্ব নেই। ইন ব্রিটেন, এভরি অর্ডার অফ দি কিং ফর এনি পাবলিক অ্যাক্ট ইজ কাউন্টারসিগনেড বাই এ মিনিস্টার। If the order is in violation of any law, the minister allowed be held responsible and allowed be liable in the court. The legally accepted phrase in Britain is, the king can do no wrong. Hence, he cannot be sued in any court. ব্রিটেনে যে কোনো পাবলিক অ্যাক্টের জন্য রাজার প্রতিটি আদেশ একজন মন্ত্রী দ্বারা পাল্টা স্বাক্ষর করা হয়।
আদেশটি কোনো আইন লঙ্ঘন করলে মন্ত্রী দায়ী হবেন এবং আদালতে দায়বদ্ধ হবেন। ব্রিটেনে আইনত গৃহীত বাক্যাংশ হল, রাজা কোন অন্যায় করতে পারে না, তাই তার বিরুদ্ধে কোনো আদালতে মামলা করা যাবে না। In India, on the other hand, there is no provision in the constitution for the system of legal responsibility of a minister. It is not required that an order of the president for a public act should be countersigned by a minister. Moreover, the courts are barred from inquiring into the nature of advice rendered by the ministers to the president. অন্যদিকে, ভারতে মন্ত্রীর আইনি দায়িত্বের ব্যবস্থার জন্য সংবিধানে কোনো বিধান নেই। কোনো পাবলিক অ্যাক্টের জন্য রাষ্ট্রপতির আদেশে একজন মন্ত্রীর পাল্টা স্বাক্ষরের প্রয়োজন নেই। তদুপরি, রাষ্ট্রপতিকে মন্ত্রীদের দ্বারা প্রদত্ত পরামর্শের প্রকৃতি অনুসন্ধান করতে আদালতগুলিকে বাধা দেওয়া হয়। কম্পোজিশন অফ দি কাউন্সিল অফ মিনিস্টার্স। মন্ত্রী পরিষদের গঠন। The Council of Ministers consists of three categories of ministers, namely, Cabinet Ministers, Ministers of State, 5 and Deputy Ministers. The difference between them lies in their respective ranks, emoluments, and political importance. At the top of all these ministers stands the Prime Minister, the supreme governing authority of the country. মন্ত্রী পরিষদে 3 শ্রেণীর মন্ত্রী থাকে, যথা মন্ত্রিপরিষদ মন্ত্রী, প্রতিমন্ত্রী, 5 এবং উপমন্ত্রী। তাদের মধ্যে পার্থক্য তাদের নিজ নিজ পদমর্যাদা, বেতন এবং রাজনৈতিক গুরুত্বের মধ্যে রয়েছে। এই সমস্ত মন্ত্রীদের শীর্ষে দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী, দেশের সর্বোচ্চ শাসনকারী কর্তৃপক্ষ। The cabinet ministers head the important ministries of the central government like home, defense, finance, external affairs and so forth. They are members of the cabinet, attend its meetings and play an important role in deciding policies. Thus, their responsibilities extend over the entire gamut of central government. মন্ত্রিপরিষদ মন্ত্রীরা কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ, বিদেশ বিষয়ক এবং আরও অনেক কিছুর প্রধান হন। তারা মন্ত্রিসভার সদস্য, এর মিটিংয়ে অংশ নেয় এবং নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইভাবে, তাদের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের সমগ্র সীমার উপর প্রসারিত। The ministers of state can either be given independent charge of ministries, departments or can be attached to cabinet ministers. প্রতিমন্ত্রীদের হয় মন্ত্রণালয়, বিভাগের স্বাধীন দায়িত্ব দেওয়া যেতে পারে বা ক্যাবিনেট মন্ত্রীদের সাথে সংযুক্ত করা যেতে পারে। In case of attachment, they may either be given the charge of departments of the ministries headed by the cabinet ministers or allotted specific items of work related to the ministries headed by cabinet ministers. In both the cases, they work under the supervision and guidance as well as under the overall charge and responsibility of the cabinet ministers. সংযুক্তির ক্ষেত্রে, তাদের হয় মন্ত্রিপরিষদ মন্ত্রীদের নেতৃত্বাধীন মন্ত্রণালয়ের বিভাগের দায়িত্ব দেওয়া হতে পারে বা মন্ত্রিপরিষদ মন্ত্রীদের নেতৃত্বাধীন মন্ত্রণালয় সম্পর্কিত কাজের নির্দিষ্ট আইটেম বরাদ্দ করা যেতে পারে। উভয় ক্ষেত্রেই তারা তত্ত্বাবধান ও নির্দেশনার পাশাপাশি মন্ত্রিপরিষদ মন্ত্রীদের সার্বিক দায়িত্ব ও দায়িত্বের অধীনে কাজ করে। In case of independent charge, they perform the same functions and exercise the same powers in relation to their ministries, departments as cabinet ministers do. However, they are not members of the cabinet and do not attend the cabinet meetings unless specially invited when something related to their ministries, departments are considered by the cabinet. স্বাধীন দায়িত্বের ক্ষেত্রে, তারা একই কার্য সম্পাদন করে এবং মন্ত্রিপরিষদ মন্ত্রীদের মতো তাদের মন্ত্রণালয়, বিভাগের ক্ষেত্রে একই ক্ষমতা প্রয়োগ করে। যাই হোক, তারা মন্ত্রিপরিষদের সদস্য নন এবং মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত হন না যদি না বিশেষভাবে আমন্ত্রিত হয় যখন তাদের মন্ত্রণালয়, বিভাগের সাথে সম্পর্কিত কিছু মন্ত্রিসভা বিবেচনা করে। Next in rank are the deputy ministers. They are not given independent charge of ministries, departments. They are attached to the cabinet ministers or ministers of state and assist them in their administrative, political, and parliamentary duties. They are not members of the cabinet and do not attend cabinet meetings. পদমর্যাদায় এরপরই রয়েছেন উপমন্ত্রীরা। তাদের মন্ত্রণালয়, বিভাগের স্বাধীন দায়িত্ব দেওয়া হয় না।
তারা ক্যাবিনেট মন্ত্রী বা প্রতিমন্ত্রীদের সাথে সংযুক্ত থাকে এবং তাদের প্রশাসনিক, রাজনৈতিক এবং সংসদীয় দায়িত্বে সহায়তা করে। তারা মন্ত্রিসভার সদস্য নন এবং মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন না। It must also be mentioned here that there is one more category of ministers, called parliamentary secretaries. They are the members of the last category of the Council of Ministers, which is also known as the ministry. They have no department under their control. They are attached to the senior ministers and assist them in the discharge of their parliamentary duties. However, since 1967, no parliamentary secretaries have been appointed except during the first phase of Rajiv Gandhi government. এখানে এটা উল্লেখ করা আবশ্যক যে, সংসদীয় সচিব নামে আরও একটি মন্ত্রী রয়েছে। তারা মন্ত্রী পরিষদের শেষ শ্রেণীর সদস্য, যা মন্ত্রণালয় নামেও পরিচিত। তাদের নিয়ন্ত্রণে কোনো বিভাগ নেই। তারা সিনিয়র মন্ত্রীদের সাথে সংযুক্ত থাকে এবং তাদের সংসদীয় দায়িত্ব পালনে সহায়তা করে। যাই হোক, 1967 সাল থেকে রাজীব গান্ধী সরকারের প্রথম পর্যায়ে ছাড়া কোনো সংসদীয় সচিব নিয়োগ করা হয়নি। At times, the Council of Ministers may also include a Deputy Prime Minister. The Deputy Prime Ministers are appointed mostly for political reasons. অনেক সময় মন্ত্রী পরিষদে একজন উপপ্রধানমন্ত্রীও থাকতে পারে। উপপ্রধানমন্ত্রীদের নিয়োগ দেওয়া হয় বেশিরভাগ রাজনৈতিক কারণে। কাউন্সিল অফ মিনিস্টার্স ভার্সাস ক্যাবিনেট। মন্ত্রী পরিষদ বনাম মন্ত্রিসভা। The words Council of Ministers and Cabinet are often used interchangeably, though there is a definite distinction between them. They differ from each other in respects of composition, functions, and role. মন্ত্রী পরিষদ এবং মন্ত্রিপরিষদ শব্দগুলি প্রায়শই বিনিময়যোগ্যভাবে ব্যবহৃত হয়, যদিও তাদের মধ্যে একটি নির্দিষ্ট পার্থক্য রয়েছে। গঠন, ফাংশন এবং ভূমিকার ক্ষেত্রে তারা একে অপরের থেকে আলাদা। রোল অফ ক্যাবিনেট। মন্ত্রিসভার ভূমিকা। It is the highest decision-making authority in our politico-administrative system. এটি আমাদের রাজনৈতিক প্রশাসনিক ব্যবস্থার সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ। 2. It is the chief policy formulating body of the central government. এটি কেন্দ্রীয় সরকারের প্রধান নীতি প্রণয়নকারী সংস্থা। 3. It is the supreme executive authority of the central government. এটি কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ নির্বাহী কর্তৃপক্ষ। 4. It is chief coordinator of central administration. এটি কেন্দ্রীয় প্রশাসনের প্রধান সমন্বয়কারী। 5. It is an advisory body to the president and its advice is binding on him. এটি রাষ্ট্রপতির একটি উপদেষ্টা সংস্থা এবং এর পরামর্শ তার জন্য বাধ্যতামূলক। 6. It is the chief crisis manager and thus deals with all emergency situations. এটি প্রধান সংকট ব্যবস্থাপক এবং এইভাবে সমস্ত জরুরি পরিস্থিতি মোকাবেলা করে। 7. It deals with all major legislative and financial matters. এটি সমস্ত প্রধান আইনি এবং আর্থিক বিষয় নিয়ে কাজ করে। It exercises control over higher appointments like constitutional authorities and senior secretariat administrators. এটি সাংবিধানিক কর্তৃপক্ষ এবং সিনিয়র সচিবালয় প্রশাসকদের মতো উচ্চতর নিয়োগের উপর নিয়ন্ত্রণ প্রয়োগ করে। 9. It deals with all foreign policies and foreign affairs. এটি সমস্ত বৈদেশিক নীতি এবং বৈদেশিক বিষয় নিয়ে কাজ করে। Role descriptions. ভূমিকা বর্ণনা। The various comments made by the eminent political scientists and constitutional experts on the role of cabinet in Britain holds good in the Indian context also. These are mentioned below. ব্রিটেনে মন্ত্রিসভার ভূমিকা সম্পর্কে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী এবং সংবিধান বিশেষজ্ঞদের বিভিন্ন মন্তব্য ভারতীয় প্রেক্ষাপটেও ভালো। এগুলো নিচে উল্লেখ করা হলো। রোমসে মুয়ার, রামসে মুইর। দি ক্যাবিনেট ইজ দি স্টিয়ারিং হুইল অফ দি শিপ অফ দি স্টেট। মন্ত্রিসভা হল রাষ্ট্রের জাহাজের স্টিয়ারিং চাকা। লোয়েল, দি ক্যাবিনেট ইজ দি কিস্টন অফ দি পলিটিক্যাল আর্চ। মন্ত্রিসভা রাজনৈতিক খিলানের মূল পাথর। স্যার জন ম্যারিয়ট, দি ক্যাবিনেট ইজ দি পাইভট অ্যারাউন্ড উইচ দি হোল পলিটিক্যাল মেশিনারি রিভলভেস। মন্ত্রিপরিষদ হল একটি মূল কেন্দ্র যার চারপাশে পুরো রাজনৈতিক যন্ত্র আবর্তিত হয়। গ্ল্যাডস্টোন, দি ক্যাবিনেট ইজ দি সোলার অরবি অ্যারাউন্ড উইচ দি আদার বডিজ রিভলভ। মন্ত্রিসভা হল সৌর কক্ষ যার চারপাশে অন্যান্য সংস্থাগুলি ঘোরে। বার্কার,
দি ক্যাবিনেট ইজ দি ম্যাগনেট অফ পলিসি। মন্ত্রিসভা হল নীতির চুম্বক, বেইজট বা গেহর। দি ক্যাবিনেট ইজ এ হাইফেন দ্যাট জয়েন্স দি বাকেল দ্যাট বিন্ডস দি এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ ডিপার্টমেন্টস টুগেদার। মন্ত্রিসভা হল একটি হাইফেন যা যোগ দেয় এমন একটি ফিতে যা নির্বাহী ও আইন বিভাগকে একত্রে আবদ্ধ করে। Sir Ivor Jennings. The cabinet is the core of the British constitutional system. It provides unity to the British system of government. মন্ত্রিসভা ব্রিটিশ সাংবিধানিক ব্যবস্থার মূল। এটি ব্রিটিশ সিস্টেমের ঐক্য প্রদান করে সরকার। এলএস অ্যামারি এস আমেরি। দি ক্যাবিনেট ইজ দি সেন্ট্রাল ডিরেক্টিং ইনস্ট্রুমেন্ট অফ গভর্নমেন্ট। মন্ত্রিসভা হল সরকারের কেন্দ্রীয় নির্দেশক যন্ত্র। The position of the cabinet in the British government has become so strong that Romsey referred to it as the dictatorship of the cabinet. In his book, How Britain is Governed, he writes, a body which wields such powers as his may fairly be described as omnipotent in theory, however, incapable it may be of using its omnipotence. Its position. ব্রিটিশ সরকারে মন্ত্রিপরিষদের অবস্থান এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে রামসে মুইর মন্ত্রিপরিষদের একনায়কত্ব বলে উল্লেখ করেছেন। তার বই হাউ ব্রিটেন ইজ গভর্নড এ তিনি লিখেছেন, একটি সংস্থা যা এই ধরনের ক্ষমতা রাখে তাকে তত্ত্বে সর্বশক্তিমান হিসাবে বর্ণনা করা যেতে পারে, তবে এটি তার সর্বশক্তি ব্যবহার করতে অক্ষম হতে পারে। এর অবস্থান whenever it commands a majority is a dictatorship only qualified by publicity. This dictatorship is far more absolute than it was 2 generations ago. The same description holds good in the Indian context too. যখনই এটি একটি সংখ্যাগরিষ্ঠ আদেশ, একটি একনায়কত্ব শুধুমাত্র প্রচার দ্বারা যোগ্য। এই স্বৈরাচার 2 প্রজন্ম আগের চেয়ে অনেক বেশি নিরঙ্কুশ। একই বর্ণনা ভারতীয় প্রেক্ষাপটেও ভালো। কিচেন ক্যাবিনেট, রান্নাঘরের তাক। দি ক্যাবিনেট, এ স্মল বডি কনসিস্টিং অফ দি প্রাইম মিনিস্টার অ্যাজ ইটস হেড অ্যান্ড 15 to 20 মোস্ট ইম্পর্টেন্ট মিনিস্টার্স, ইজ দি হাইয়েস্ট ডিসিশন মেকিং বডি ইন দি ফর্মাল সেন্স। However, a still smaller body called the inner cabinet or kitchen cabinet has become the real center of power. This informal body consists of the Prime Minister and 2 to 4 influential colleagues in whom he has faith and with whom he can discuss every problem. It advises the Prime Minister on important political and administrative issues and assists him in making crucial decisions. It is composed of not only cabinet ministers but also outsiders like friends and family members of the Prime Minister. মন্ত্রিসভা একটি ছোট সংস্থা যার প্রধান হিসাবে প্রধানমন্ত্রী এবং প্রায় 15 থেকে 20 জন গুরুত্বপূর্ণ মন্ত্রী, আনুষ্ঠানিক অর্থে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। যাই হোক, ইনার ক্যাবিনেট বা রান্নাঘর মন্ত্রিসভা নামে একটি এখনও ছোট সংস্থা ক্ষমতার আসল কেন্দ্র হয়ে উঠেছে। এই অনানুষ্ঠানিক সংস্থায় প্রধানমন্ত্রী এবং 2 থেকে 4 জন প্রভাবশালী সহকর্মী রয়েছে যাদের প্রতি তার আস্থা রয়েছে এবং যাদের সাথে তিনি প্রতিটি সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। এটি প্রধানমন্ত্রীকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক বিষয়ে পরামর্শ দেয় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সহায়তা করে। এটি কেবল মন্ত্রিপরিষদ মন্ত্রীদের নয়, প্রধানমন্ত্রীর বন্ধু এবং পরিবারের সদস্যদের মতো বহিরাগতদের নিয়েও গঠিত। Every Prime Minister in India has had his inner cabinet, a circle within a circle. During the era of Indira Gandhi, the inner cabinet, which came to be called the kitchen cabinet, was particularly powerful. ভারতের প্রতিটি প্রধানমন্ত্রীর তার ইনার ক্যাবিনেট, একটি বৃত্তের মধ্যে একটি বৃত্ত রয়েছে। ইন্দিরা গান্ধীর আমলে অভ্যন্তরীণ মন্ত্রিসভা, যাকে রান্নাঘর মন্ত্রিসভা বলা হতো, বিশেষভাবে শক্তিশালী ছিল। The Prime Ministers have resorted to the device of inner cabinet extra constitutional body due to its merits, namely. প্রধানমন্ত্রীরা এর যোগ্যতার কারণে অভ্যন্তরীণ মন্ত্রিসভা বহির্ভূত সাংবিধানিক সংস্থা ডিভাইসটি অবলম্বন করেছেন, যথা: It being a small unit is much more efficient decision making body than a large cabinet. এটি একটি ছোট ইউনিট হওয়ায় একটি বৃহৎ মন্ত্রিসভার চেয়ে অনেক বেশি দক্ষ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। 2. It can meet more often and deal with business much more expeditiously than the large cabinet.
এটি আরও প্রায়ই দেখা করতে পারে এবং বৃহৎ ক্যাবিনেটের চেয়ে অনেক বেশি দ্রুততার সাথে ব্যবসার সাথে মোকাবিলা করতে পারে। 3. It helps the Prime Minister in maintaining secrecy in making decisions on important political issues. এটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করে। However, it has many demerits also. Thus, তবে এর অনেক অপকারিতাও রয়েছে। এইভাবে, 1. It reduces the authority and status of the cabinet as the highest decision-making body. এটি সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা হিসাবে মন্ত্রিসভার কর্তৃত্ব এবং মর্যাদা হ্রাস করে। 2. It circumvents the legal process by allowing outside persons to play an influential role in the government functioning. এটি বাইরের ব্যক্তিদের সরকারি কার্যক্রমে প্রভাবশালী ভূমিকা পালন করার অনুমতি দিয়ে আইনি প্রক্রিয়াকে বাধা দেয়। The phenomenon of kitchen cabinet, where decisions are cooked and placed before the cabinet for formal approval, is not unique to India. It also exists in USA and Britain and is quite powerful in influencing government decisions there. রান্নাঘর মন্ত্রিসভা, যেখানে সিদ্ধান্তগুলি রান্না করা হয় এবং আনুষ্ঠানিক অনুমোদনের জন্য ক্যাবিনেটের সামনে রাখা হয়, এর ঘটনাটি ভারতের জন্য অনন্য নয়। এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনেও বিদ্যমান এবং সেখানে সরকারি সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করার ক্ষেত্রে এটি বেশ শক্তিশালী। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।